সে গণজাগরণ মঞ্চে হাজির হয়েছে একটা ছাতা নিয়ে, সেখান থেকে সুবিধা নিয়েছে। আবার যখন দেখছে শাপলা চত্বরে হেফাজত, সেখানে সে একটা ছাতা নিয়ে গিয়ে হাজির হয়েছে। এই সরকার একটা ছাতা নিয়ে ঘুরে, যেখানে মজমা দেখে সেখানে সে ছাতাটা মেলে ধরে। এটা হচ্ছে আওয়ামী লীগের বৈশিষ্ট্য। অতীত ইতিহাসে যদি দেখেন, ভাষা আন্দোলনে নাই, সে ভাষা আন্দোলনের কৃতিত্ব প্রকাশ করে শেষের দিকে ছাতা নিয়ে গিয়ে হাজির হয়েছে। ৬২ শিক্ষা আন্দোলনের শুরুতে নাই, শেষে গিয়ে হাজির হয়েছে। ৬৬তেও তাই, ৬৯তেও তাই। অর্থাৎ যেখানে মজমা দেখে আওয়ামী লীগ সেখানে একটা ছাতা নিয়ে গিয়ে হাজির হয়ে নিজের ফায়দা লোটার চেষ্টা করে। তার ওটাও দরকার, তার বগলে ছাতা থাকে, ক্ষমতা বলে বৃত্তে সে ছাতা নিয়ে সবসময় একটা মজমায় হাজির থাকে। তার চরিত্র হচ্ছে যে চাপ দিবে সে তার পক্ষ নেবে। গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক আকরামুল হক। উদীচী নিয়মিতভাবে যে প্রতিবাদগুলো আমরা দেখছি, আমরা উদীচীর বন্ধুদের সাথে নিয়ে পাঠ্যপুস্তক ঘেরাও করতে গিয়েছিলাম, যখন সাম্প্রদায়িক বিদ্বেষ দৃষ্টিভঙ্গি থেকে সরকার হেফাজতের পরামর্শ মতে পাঠ্যপুস্তক থেকে হিন্দু এবং প্রগতিশীল লেখকদের লেখা বাদ দিয়েছে। সরকার একটি সাম্প্রদায়িক অবস্থানে গেছে। যখন দুর্নীতি বাড়ে তখন ধর্মচর্চা বাড়ে, তখন সংস্কৃতি চর্চা নামে। মুজিববাদীদের মাথায় গোলটুপি দেখা যাচ্ছে, ধর্মের নামে দুর্নীতি কমছে না। আপনি যদি দেখেন বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থানটা কি, এই দুর্নীতি চলমান। আজকে এই বাসগুলো যাচ্ছে, বাসের কন্ট্রাক্টরদের জিজ্ঞাসা করেন, প্রতিটা জায়গায় প্রতিটা মোড়ে তাদের টাকা দিতে হয়, মান্থলি টাকা দিতে হয়। কেন দিতে হয়? ঘুষ, স্পিড মানি। সাবেক অর্থমন্ত্রীর বাসায় স্পিড মানি। এই যে এগুলো চলে, কেন চলে? মানুষকে ইহজগতিক করা যাবে না, রাষ্ট্রকে বলা যাবে না রাষ্ট্র একটা ইহজগতিক। এই রাষ্ট্র আমাকে বেচতে পাঠাতে পারে, কাউকে পারে, কাউকে নরকে পাঠাতে পারে, কিন্তু এই রাষ্ট্রকে নরক বানিয়ে ফেলতে পারে রাজনীতিবিদরা। এই রাষ্ট্রকে নরক বানিয়ে ফেলতে পারে হেফাজত। যেমন নরক হয়েছে আফগানিস্তান, মেয়েশিদের শিক্ষার হার নাই। আজকে যদি ইরানে বলেন, ইরান অনেক উন্নতি করেছে, মিসাইল মাত্র ইসরায়েলের দিকে, তাতে কি লাভ? ইরানের স্তম্ভে এসে ঠেকেছে মেয়েদের চুলে, ৫ শতাধিক মেয়েকে হত্যা করা হয়েছে ধর্মের নামে। এই বাংলাদেশে একই কথা বলছে মোল্লারা। এই রাষ্ট্র গোটা কয়েক লোক খুন হয়েছে, মনে করে আমি বেঁচে গিয়েছি, কিন্তু সে যে চিন্তা মনন এবং মেধাশীলতাকে খুন করে চলছে। একটা ব্লগার, একটা লেখক কিছু লিখতে না পারে বিদেশ চলে যাচ্ছে। জ্ঞান চর্চা বলতে কিছু নাই এই দেশে। কেন নাই? একটা বই পড়লে জ্ঞানী হবে? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম্পারেটিভ রিলিজিয়াস পড়ানো, তুলনামূলক ধর্মতত্ত্ব, এগুলো কি পড়ানো হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাকে বলেছে সোশ্যাল সায়েন্সের, যে ভাই ক্লাসে পড়তে পারি না, লেকচারটা দিয়ে বলি এই বইগুলি পড়ে নিবে। যদি সে পড়ে তাহলে সে জানবে। কেন? ধর্মের ইতিহাস, তুলনামূলক ধর্মতত্ত্ব যে সমস্ত বয়ান আছে সোশ্যাল মিডিয়া, পলিটিক্যাল সায়েন্সে বা সোশ্যাল পলিটিক্সে, নৃতত্ত্বে যেগুলো আছে, এখন তার বইয়ের নাম বলে বিদায় লেকচার শেষ করে দেয়, পড়ায় না। কারণ কোন স্টুডেন্ট ভিডিও করে এগুলো ছেড়ে দিবে এবং তার কল্লা কাটতে চলে আসবে। এই যে সমাজ আমরা নির্মাণ করছি, এই ক্ষমতাসীনদের সহায়তায় আমরা কোন দিকে যাচ্ছি? আমরা ক্রমশই পিছনে যাচ্ছি। পিছন থেকে যদি আমরা প্রতিবাদ করতে না পারি, এই সরকারকে যদি চাপে দিতে না পারি, তাহলে আমাদের মরতে হবে। আমরা এখানে যারা রয়েছি, হয়তো কেউ আগে কোপ খাবেন, কেউ পরে খাবেন, কিন্তু খাবেন। সবাই ভালো থাকবেন। আমরা কিন্তু দেখলাম যে হিজড়া জনগোষ্ঠীর মানুষ তারা ভোটে দাঁড়িয়েছেন এবং তারা অসম্ভব রকম সফলতা অর্জন করেছেন। তাহলে ভূতটা কার মাথায়? সাধারণ জনগণের না শাসক গোষ্ঠীর? ভেবে দেখবেন বন্ধুরা।